আমি তো মনে করি পার্লামেন্টে যা হচ্ছে সরকারি দল বিরোধী দলের অনেকটাই সমঝোতার ভিত্তিতে আমি মনে করি। মানে বিরোধী দল যা কিছু করছে তার আগে হয়তো সরকারি দলের সাথে সলা পরামর্শ করে নিচ্ছেন, এরকমই আমার কাছে মনে হচ্ছে যে সমঝোতার ভিত্তিতে। কারণ কি সরকার দলকে এই 2 মাসে 100-তে কত দিবেন আর বিরোধী দলকে কত দিবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনকে এবং আমার 2 সহ আলোচক নবনির্বাচিত পার্লামেন্টারিয়ান দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো যাই হোক, এখন পর্যন্ত যে বিষয়ে আলোচনা হয়েছে আমি মনে করি এই আলোচনা আমরা অসংখ্যবার করেছি। এই আলোচনা করা মানে সময় ক্ষেপণ করা বা ধরুন যে তর্কের খাতিরে এক প্রকারের কুতর্ক বলা যায় এটাকে আর কি। তারপরেও আসলে বলার জন্য বলা, যেহেতু অলরেডি আলোচনার টেবিল এটা আসছে। ধরেন আমার ভাই বিএনপির নির্বাচিত সাংসদ, আপনি আগে একটু মার্কিংটা বলেন আমাকে। মার্কিংটা আসলে দেখেন, তারপরে সেই মার্কিং এর উপর আলোচনা করেন। মাঠে এভাবে আসলে ওই ইয়েস নো ভেরি গুড বলে মার্কিং করাটা সো টাফ। আচ্ছা, এটা আসলে কখনোই সম্ভব না। তারপরেও সরকার গঠনের সবেমাত্র 2 মাস, এই 2 মাসে আসলে মানে একটা জাজমেন্ট দেওয়া বা এর উপরে একটা পরিষ্কারভাবে যে সরকারের উপরে একটা জাজমেন্ট দেওয়া তাদের ভালো মন্দের, এটা আসলে এখনো সময় আসেনি। তবে এটাও বলা যায় যে মর্নিং শোজ দ্য ডে। আসলে দিনটা কেমন যাবে সকালটা দেখলে অনেকাংশে বলা যায় যে আজকের দিনটা আসলে বৃষ্টিপাত হবে নাকি সুন্দর একটা আলোজ্জ্বল কি বলে এরকম একটা সুন্দর দিন হবে। তো এটা সকালটা দেখলেই অনেকাংশে অনেক সময় বলা যায়। তো সরকারের যেহেতু অলরেডি হানিমুন পিরিয়ড অলরেডি পার করে ফেলেছেন তারা, সুতরাং আমরা অনেকটাই বলতে পারি যে আগামী দিনে এই সরকার কী করবে বা কোন দিকে যাচ্ছে, কোন পথে হাঁটছে। এবার আসেন আমার ভাই বাবুল সাহেব যে কথাটি বললেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি একটা কথা বলেছিলেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা সবাই বাহবা দিয়েছি এবং আমরা দীর্ঘ 17 বছর ধরে এই কথাটাই কিন্তু বলে আসছি যে রণাঙ্গনের বীর যোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ঘোষণাটা দিয়েছিলেন। তো এটাকে যখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে মহামান্য রাষ্ট্রপতি পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণাটা দেন, আমরা বাহবা দেই, আমরা অ্যাকসেপ্ট করি, গ্রহণ করে ফেলি। একই ব্যক্তি যখন গণভোট এবং জাতীয় নির্বাচনের জন্য অর্ডার দেয়, আদেশ জারি করি, এই আদেশ নিয়ে আমরা আবার প্রশ্ন তুলি যে প্রেসিডেন্ট কি আদেশ দিতে পারেন, আদেশ জারি করতে পারেন, অর্ডার দিতে পারেন না। তিনি কি করতে পারেন? তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন। দেখেন প্রশ্নটা কিন্তু ওই জায়গায় যে একই ব্যক্তি সংসদে দাঁড়িয়ে সংবিধান লঙ্ঘন করে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেন, তখন কিন্তু সেখানে খুব একটা আপত্তি আমরা তুলি না, আমরা অ্যাকসেপ্ট করিনি। আবার একই ব্যক্তি যখন সংবিধান অর্ডার জারি করে আমাদের গণভোট এবং জাতীয় নির্বাচনের জন্য একটা অর্ডার দেন, সেটা নিয়ে আমরা আপত্তি তুলি কেন ভাই? এই যে আমার ভাই বললেন যে এই নির্বাচন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2026 যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটা নাকি সংবিধান অনুযায়ী হয়েছে। তো কোন সংবিধান অনুযায়ী বা কোন সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুযায়ী হয়েছে আই ডোন্ট নো। তবে আমাদের যেটি সংবিধান যেটা ওনারা বলেন আর কি, যে এই সংবিধানের এক চুলো নাকি ওনারা বাইরে যাবেন না। তো এই সংবিধানের যে নির্বাচন কেন্দ্রিক যে আর্টিকেল নাম্বার 123 মানে 123 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে লেখা রয়েছে যে কোনো সংসদের মেয়াদ অবসান হইয়া গেলে বা সংসদ ভাঙ্গিয়া যাইবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হবে। মানে সংসদ যদি ভেঙে যায় তার পূর্ববর্তী 90 দিনের মধ্যে কি হতে হবে? নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তারপরে তার পরের ক্লজে লেখা রয়েছে যে মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন হইতে হইবে। তাহলে আমাদের সংসদ ভেঙেছে কখন? ভেঙেছে 5ই আগস্ট। এটা স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের পার্লামেন্ট কিন্তু ভাঙে নাই, ভেঙেছে কি অস্বাভাবিক একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের আর্টিকেল নাম্বার 123 সেকেন্ড ক্লজ কিন্তু এখানে খাটে। তাহলে যেহেতু অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আমাদের পার্লামেন্ট ভেঙে গেছে, তাহলে ওই অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পার্লামেন্ট ভাঙার পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন হওয়ার কথা এজ পার বাংলাদেশের কনস্টিটিউশন। তাহলে আমরা 5ই আগস্ট যদি আমাদের সংসদ ভাঙ্গিয়া যাইবার সময় ধরি, তাহলে এর পরের 3 মাস কবে ইলেকশন হওয়ার কথা ছিল? হয় নাই, হয়েছে 2 বছর পরে প্রায়। তাহলে আপনি কিভাবে বলেন যে সংবিধান অনুযায়ী আমাদের এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? হয় নাই। সুতরাং সংবিধান বলে তো কোনো লাভ নেই ভাই। এই যে গণভোট, জাতীয় নির্বাচন, অনেক কথায় আপনারা বলেন, অনেক আলোচনায় আমরা এখানে করি। এই যে ওনারা বলছেন না যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কি পালন করব? আমাদের 31 দফা। আমি ফারুক হাসান আজকে যমুনা টেলিভিশনে লাইভে ঘোষণা দিয়ে গেলাম, চ্যালেঞ্জও দিয়ে গেলাম যে বিএনপি যদি তাদের নির্বাচনী ইস্তিহারের যে 31 দফা এটা যদি তারা বাস্তবায়ন করতে চায় বা করতে যায়, তারা তাদের এই 2/3 মেজরিটি যে 2/3 ক্ষমতা নিয়ে তারা ইতিমধ্যে পার্লামেন্ট গঠন করেছে, এই ক্ষমতা নিয়ে বা ক্ষমতা দিয়ে তারা এই 31 দফা বাস্তবায়ন করতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ বিএনপির যে কোনো পার্লামেন্টারিয়ান আমার সাথে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। কেন পারে বা কেন পারবে না? দেখেন বিএনপি যে কথাটা বারবার বলার চেষ্টা করে যে আমরা 142 আর্টিকেল নাম্বার
142, মানে 2/3 ক্ষমতা নিয়ে আমরা পার্লামেন্ট গঠন করেছি। সুতরাং আমাদের যা ইচ্ছা তাই করবো, সংবিধান সংশোধন করবো, এটা করবো সেটা করবো। খুব ভালো কথা, আমাদের সংবিধানের 142 নং অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে যে কোনো রাজনৈতিক দল যদি 2/3 ক্ষমতা নিয়ে সরকার গঠন করে, সেই ক্ষমতা দিয়ে তারা সংবিধানের কোন কোন আর্টিকেল পরিবর্তন করতে পারবে, অর্থাৎ সংশোধন করতে পারবে, তার বিশদ ব্যাখ্যা কিন্তু আমাদের সংবিধানে দেওয়া আছে। আবার একই কথা আরেকটা জায়গায় আমাদের সংবিধানে স্পষ্ট করে লেখা রয়েছে, আর্টিকেল নাম্বার 7 খ, মানে 7 খ স্পষ্ট করে লেখা রয়েছে যে কোনো রাজনৈতিক দল 142 নং অনুচ্ছেদের 2/3 ক্ষমতা নিয়ে সরকার গঠন করলেও তারা কি কি করতে পারবে না, অর্থাৎ পার্লামেন্টে তারা কোন কোন সংশোধনী আনতে পারবে না, তার ব্যাখ্যাও কিন্তু এখানে দেওয়া আছে। সেটা কি? আমাদের যে মৌলিক স্ট্রাকচার বা মৌলিক যে কাঠামো এই সংবিধানের, তা আমাদের মৌলিক কাঠামোটা কি? যেমন ধরেন বিএনপির 31 দফা যে ইস্তেহার, এই ইস্তেহারে লেখা রয়েছে যে বিএনপি আগামীতে ক্ষমতা গ্রহণ করলে বা সরকার গঠন করলে আমরা আমাদের এই জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বানাবো। অর্থাৎ আমাদের পার্লামেন্ট এখন কি এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ 1 ক্যামেরা পার্লামেন্ট। তারা এই 1 ক্যামেরা পার্লামেন্টকে কি করবে? বাই ক্যামেরা পার্লামেন্ট বানাবে। তো এটা মৌলিক স্ট্রাকচারের পরিবর্তন না? তাহলে আপনি ওই 142, অর্থাৎ আপনার যে 2/3 ক্ষমতা, যেটার আপনি এখন মানে কি বলে এটা, দম্বে গর্বে আপনি একবার আপনার ঘুম হারাম হয়ে গেছে, আপনি এই ক্ষমতা দিয়ে নাকি সব কিছু করবেন, কিভাবে সম্ভব আপনি বলেন? 142 দিয়ে তো আপনি আপনার এই বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন না। তাহলে আপনি যদি আপনার 31 দফা বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে ওই যে সংবিধান সংস্কার সভা, ওখানে যেতেই হবে, মাস্ট বি। আচ্ছা, এই জন্যই বিএনপি সংশোধনের কথাও বলছে এবং চিফ হুইপ বললেন যে সবার সম্মতি নিয়ে, সবাইকে নিয়ে একটা সংশোধন প্রস্তাব তারা আনবেন। এই বিষয়গুলো কি ভেরি গুড। এই জন্যই বললাম যে সংবিধান সংশোধন দিয়ে বিএনপি কখনোই তাদের 31 দফা বাস্তবায়ন করতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেছি। সুতরাং এখন বিএনপি যদি তাদের 31 দফা বাস্তবায়ন করতে চায়, অর্থাৎ তারা যেহেতু জনগণের সামনে অঙ্গীকার করেছে, তারা ইস্তিহার দিয়েছে যে আমরা ক্ষমতায় আসলে কি করব, সংস্কার করব। ইতিমধ্যে তাদের 31 দফা, বাবুল ভাই বললেন 1 নম্বর সংবিধান সংস্কার কমিশন, যেহেতু এটা ইতিমধ্যে গঠন হয়ে গেছে, তারা কিন্তু এটাকে স্যালুট জানিয়েছেন যে ভাই আমরা যেটা বলেছিলাম এটা তো অলরেডি ইন্টারিম সরকার করে ফেলেছে, বাহবা দিয়েছেন। গুড, ভেরি গুড। তো ইন্টারিম সরকার যে কমিশন গঠন করে ইতিমধ্যে আপনাদের কাজটা এগিয়ে দিয়েছেন, ওই কমিশনের যে রেজাল্ট, যে ফলাফল, এই ফলাফল রেটিফাই করতে আপনাদের আপত্তিটা কোথায় ভাই? কমিশনের একটা ফলাফল আছে না, যে আমরা কমিশন গঠন করলাম, আলোচনা করে আমাদের ফলাফল এটাকে কি করতে হবে? পার্লামেন্টে রেটিফাই করতে হবে, পার্লামেন্টে এটাকে অনুমোদন করতে হবে। এখন বিএনপি আবার অনুমোদন করতে আপত্তি, আমরা তো এটা করবো না। কেন করবেন না? এটাতে ঝামেলা আছে। তারা আবার কি বলে, আমরা একটা নতুন বাংলাদেশ করবে না, আমার বোঝার এখানে আপনারা তো রেটিফাই করেন না এখন বন্ধ। অলরেডি আপনারা যে 133টা অধ্যাদেশ ইন্টারিম সরকার করে গেছিলেন, তার মধ্যে বোধহয় আপনারা 117টা কি 18টা অলরেডি করে ফেলেছেন, অল্প সংখ্যক বাকি আছে। আপনি এটা গর্বের সহিত বলেন যে আমরা তো 100 মোর দেন 100 অলরেডি রেটিফাই করেছি। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, বাকিগুলো করব না। আপনি কি বলেছে? আমি অবশ্যই করবে। আমরা যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছি সেই অনুযায়ী করব। ইন্টারিম সরকার অনুযায়ী করব না। আমি নিজে সেই জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে ছিলাম, আমার দলের প্রতিনিধি বিএনপি থেকে সালাউদ্দিন ভাই ছিলেন। এখন আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে দীর্ঘ 3 মাসের আলোচনা, অনেক ডিবেট হয়েছে। 3 মাস না আরো বেশি? 3 মাসের মতো। না, আরো 3 মাসের এদিক ওদিক হতে পারে, আরো অনেক বেশি। মেবি যাই হোক, 8 মাস। সময়টা আমার না 8 মাস না, এতদিন না, এতদিন 7 মাসের মতো। 7 মাস। তো যাই হোক, এই যে আমরা দীর্ঘদিন জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা করলাম, আলোচনা করে আমার ভাই বললেন যে ডক্টর ইউনূসের পছন্দের রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেখানে আলোচনা হয়েছে। তাহলে বিএনপি যেহেতু ছিল, বিএনপি ও ডক্টর ইউনূসের পছন্দের রাজনৈতিক দল, এটা তিনি অস্বীকার করতে পারবেন না। যাই হোক, আমরা সেখানে আলোচনা করলাম, আলোচনা করে যে সকল বিষয়ে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছাচ্ছে, মানে একমত হয়েছি, ভাই এটা কি আর ভোটে দেওয়ার কোনো প্রয়োজন আছে? মনে করেন আপনি 10 জন একটা মিটিংয়ে বসছেন, 10 জনে একটা এজেন্ডার উপরে বললেন আমরা সবাই একমত, এটা কি আর ভোটিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে বা ভোটে কেউ দেবে? প্রয়োজন নেই, কারণ আমরা সবাই একমত। যখন দেখা যায় যে একটা এজেন্ডার উপরে 10টি ব্যক্তির মধ্যে বা 10টি দলের মধ্যে 8টি দল একমত, 2টি দল একমত না, তখনই কিন্তু আমরা এটাকে কোথায় দিই? ভোটিংয়ে দিয়ে দিই, যে ভোটিংয়ে আমরা এটাকে পাস করে নিয়ে আসি। এই জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনে এই আলোচনাটা বারবার আসছে যে যে সকল বিষয়ে আমরা ঐক্যমত্য পোষণ করেছি এগুলো নিয়ে আমাদের ভোট টোটের দরকার নাই, আর যে সকল বিষয়ে আমাদের ভিন্ন মত, দ্বিমত বা নোট অফ ডিসেন্ট রয়েছে, এগুলোকে আমরা জনগণের মতামত নেওয়ার জন্য আমরা গণভোটে পাঠিয়েছি। যেহেতু জনগণ ভোট দিয়েছে, ভোট দিয়ে জনগণের মতামত তারা দিয়েছে যে আমরা আমরা গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে। সুতরাং এই জুলাই সনদ পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা এটা মানতে বাধ্য, রেটিফাই করতে বাধ্য। এই কথাটাই কিন্তু আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব
সালাউদ্দিন সাহেব তিনি পরিষ্কারভাবে বলেছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যে আগামীতে যে গণভোট হতে যাচ্ছে এই গণভোট হচ্ছে একটি সার্বভৌম জনগণের রায়। সুতরাং জনগণের দেওয়া সার্বভৌম রায় পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা এটা অ্যাভয়েড করার কোনো উত্তরটা এখতিয়ার রাখে না। পেয়েছি সরকার দলের জন্য। এবার ছোট্ট করে যদি বলেন বিরোধী দলের সমালোচনায় কি বলবেন? বিরোধী দল, আমি তো মনে করি পার্লামেন্টে যা হচ্ছে সরকারি দল বিরোধী দলের অনেকটাই সমঝোতার ভিত্তিতে আমি মনে করি। মানে বিরোধী দল যা কিছু করছে তার আগে হয়তো সরকারি দলের সাথে সলা পরামর্শ করে নিচ্ছেন, এরকমই আমার কাছে মনে হচ্ছে যে সমঝোতার ভিত্তিতে পার্লামেন্ট। কারণ কি একটা মানে যদি অনেকটাই তো এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে বিল উঠুক না কেন তার আগে তাদের মধ্যে একটা খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভালো সম্পর্ক। তো যাই হোক, এরকম সম্পর্ক থাকাটা ভালো, ওয়ার্কআউটের সম্পর্ক, এটাকে আমরা নেতিবাচক বলছি না, ভালো। তবে এটাও মনে রাখতে হবে সরকারি দল বিরোধী দল তারা যাই কিছুই করুক, জনগণের 11 দিনের আকাঙ্ক্ষা, কর্মসূচি জনগণের যে সম্পর্ক। প্রত্যাশা, যে ডিমান্ড, যে আকাঙ্ক্ষা, এটাকে সামনে রাখতে হবে। আমরা কিন্তু এখনো এই কথাটা বারবার বলি যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি তো সরকারি দলের নো, আমাদের দলের নির্বাচনী জোটের প্রধান বলেছি। সরকারি দলের একটা অংশের অংশ মাত্র। তার মানে এই নয় যে আমরাই সরকার বা সরকারের অংশ, আমরা সরকারের অংশের একটা অংশ, মানে ক্ষুদ্র একটা পার্ট। তারপরেও আমি বলি যে এই যে আপনি প্রশ্নটা করলেন না, এই প্রশ্নের মাধ্যমে কি লুকিয়ে আছে জানেন? এই যে আমাদের দীর্ঘদিনের যে রাজনৈতিক প্র্যাকটিস, যে কালচার, মানে আমি সরকারে আছি তার মানে আমার সরকার ভালো করুক মন্দ করুক যাই করুক না কেন আমাকে এটা চোখ বন্ধ করে সাপোর্ট দিতে হবে, নগ্নভাবে বলতে হবে ইয়েস আমার সরকার যা করেছে রাইট করেছে। ভাই এই কালচার তো আমরা চাই না। বিগত 54 বছর এই কালচারের মধ্যেই আমরা ছিলাম, এই জন্যই আমাদের পরিবর্তন দরকার। আর এই পরিবর্তনটাই আসছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এই 5ই আগস্টের পরে আমরা কি পেয়েছি? যে আমি সরকারে থাকবো কিন্তু আমার সরকার যদি ভুল ডিসিশন নেই, জনগণ বিরোধী সিদ্ধান্ত নেই, আমি আমার সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবো আপনি এই সিদ্ধান্ত ভুল নিয়েছেন, এটাকে কারেক্ট করতে হবে, বিকজ অফ সরকার যাতে সঠিক ট্র্যাকে থাকে। এটাই পরিবর্তন, এটাই জুলাই এই গণঅভ্যুত্থান। সংবিধানেই তো আছে। আপনি যেমন দেখছেন যে পার্লামেন্টে মানে নিজ দলের বাইরে ভোট দেওয়ারই তো ভোট তো আর আমি দেব না, ভোট দেবে তো আমার দলের যিনি পার্লামেন্টে আছেন। জি, আপনি সেই দলেরই মুখপাত্র, যদি Yes, of সেটাই course, বলি যে of course, তিনি আমাদের দলে একজন আছেন, এর বাইরে তার ভোট মানে দিতে এই নয়। পারবেন না, এই যেমন ধরেন সংবিধানেই তো এটা বলা আছে। 11 দলীয় জোটের অন্যতম একটা পার্ট বা অংশ কিন্তু এনসিপি, মানে জাতীয় নাগরিক পার্টি। কিছুদিন আগে আপনারা দেখেছেন জামুকা, মানে ওই যে মুক্তিযোদ্ধা সংসদের যে বিল, এই বিল উত্থাপন হয়েছে। এই বিলে কিন্তু দেখেন জামাত ইসলামীর পক্ষে কিন্তু তারা ভোট দেয় নাই। মানে জামাত ইসলামী যে পজিশন নিয়েছে পার্লামেন্টে, তারা কিন্তু তার বিপরীতে পজিশন নিয়েছে। তার মানে এই নয় যে রাজনৈতিকভাবে জামাতের সাথে এনসিপি জোট করেছে মানে জামাত ইসলাম যেটা বলবে এনসিপিকে সেটা অক্ষরে অক্ষরে ইয়েস বলতে হবে, বা তারা নো বললে তাদেরকেও নো বলতে হবে। নো, আমি মনে করি এটাই পরিবর্তনের রাজনীতি, যে বিএনপি যা কিছুই বলবে সেটা জনগণের পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, আমি একবারে বুঝে না বুঝে ইয়েস নো বলতে থাকবো। নো, আমরা ওই রাজনৈতিক কালচার আর চাই না ভাই। আমরা একটা পরিবর্তন চাই, আর এই পরিবর্তনটাই আসছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এটাকে আমাদের ধারণ করতে হবে, গণঅভ্যুত্থানে ধারণ করতে হবে, গণভোটকে রেটিফাই করতে হবে, জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ।